গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের জন্য আজ রয়েছে নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প, অ্যাজমা। পণ্ডিতিয়া প্লেসে সত্যেন রায়ের বাসায় সেদিনকার সান্ধ্য মজলিসে আমাদের অচ্যুত গোসাই একেবারে ঝোড়ো কাকের চেহারা নিয়ে এসে হাজির হলো। বললুম, ব্যাপার কি? তোমার আশা তো আমরা আজ প্রায় ছেড়েই দিয়েছিলাম। অচ্যুত তক্তপোষের একটা কোণ ঘেঁষে বসতে বসতে বলল, আমি নিজেও আর বড় একটা আশা রাখতে পারছি নে। সত্যেন বলল, কেন, হয়েছে কি বলো তো? রোহিণী আচার্য ইজি চেয়ারে ঠেস দিয়ে আয়েশ করে সিগারেট টানছিল। অচ্যুতের দিকে তাকিয়ে খানিকটা ধোঁয়া ছেড়ে বলল, হবে আবার কি? বউ বোধ হয় আটকে রেখেছিল, আসতে দিচ্ছিল না। অচ্যুতের যত বয়স বাড়ছে তত চরিত্রচ্যুত হচ্ছে। ওর মতো স্ত্রৈণ আমাদের মধ্যে কেউ নেই। আমি অচ্যুতের পক্ষ নিয়ে বললুম, তোমার আর সত্যেনের স্ত্রৈণ হওয়ার সুযোগ নেই বলেই স্ত্রীওয়ালা বন্ধুদের ওপর তোমাদের এত রাগ। অচ্যুত, তোমার কি শরীর ফের খারাপ হয়েছে নাকি? অচ্যুত হতাশার ভঙ্গি করল, আর বলো না, অ্যাজমাটা ফের বড় কষ্ট দিচ্ছে। অরুণ মুখার্জি বলল, অচ্যুতের চেহারা দেখে অবশ্য তাই মনে হয়। স্ত্রীর চেয়ে ও অ্যাজমা ওর বেশি অনুরাগিনী। কিন্তু তুমি এমন হাত পা ছেড়ে বসে আছো কেন বলো তো? ভালো করে চিকিৎসা করাও। আচ্ছা, কোনো ইঞ্জেকশন বেরোয়নি এর? রোগের চিকিৎসায় মনোযোগী না হওয়ার জন্য আমরা সবাই অচ্যুতকে অনুযোগ দেওয়া শুরু করলাম। অচ্যুত বলল, সাধ্যমতো চিকিৎসা সে সব রকমই করে দেখেছে, কিন্তু বহুদিনের পুরনো রোগ, যাই করেও যাচ্ছে না। অ্যাস্ট্রেটা সামনে থাকতেও রোহিণী সিগারেটের টুকরোটা আমাদের সবার মাথার উপর দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে বলল, ভেবো না অচ্যুত, ওসব রোগ না যাওয়াই ভালো। জন্তু জানোয়ারের মতো মারাত্মক রোগও একসময় না একসময় পোষ মানে, আর তাতে সব পুষিয়ে যায়। পোষা রোগ অনেক সময় অনেক কাজে আসে। ওকে তাড়াতে নেই। সত্যেন বলল, রোহিণী, তোমার ব্যাংক যাওয়ার পর এখন তো প্রায় আধা বেকার হয়ে গেছো। এবার ডাক্তারি শুরু করে দাও, বেশ পসার হবে। বললাম, তা ঠিক, বেশিরভাগ ডাক্তারই ওষুধ দিয়ে রোগ পোষে। যে ডাক্তার বিনা ওষুধে রোগ পুষবার পরামর্শ দেয়, ওষুধের দামটা সে ভিজিটের টাকার মধ্যে নিয়ে নিতে পারে। রোহিণী বিরক্তির ভঙ্গি করে বলল, কেন মিছিমিছি বকবক করছো? আমি যা বলি তা নিজের অভিজ্ঞতা থেকেই বলি। পৃথিবীতে পরের স্ত্রী আর নিজের অভিজ্ঞতার মতো দামি জিনিস আর নেই। পোষা রোগ যে কত কাজে লাগে তা আমি নিজে প্রত্যক্ষ করেছি। এবার আমরা সবাই উৎসাহিত হয়ে উঠলাম। রোহিণীর চাক্ষুষ অভিজ্ঞতার গল্প আমরা কেউ বিশ্বাস করি নে, কিন্তু উপভোগ করি। বললুম, ও, তুমি গল্প বলবে? তা এত ভূমিকায় করছিলে কেন? চটপট শুরু করে দাও। রোহিণী বলল, আমি কি তোমার মতো গল্প চট করে শুরু করে পট করে শেষ করে দিলাম? ধীরে সুস্থে রোহে সোহে যদি না বলতে পারলাম তো বললাম কি? ঘোড়ায় চড়ে গুলি ছোড়া যায়, গল্প ছোড়া যায় না। রোহিণী অরুণের প্যাকেট থেকে আর একটা সিগারেট বার করে নিয়ে শুরু করল। সে অনেক কাল আগের কথা, 11-12 বছর হয়ে গেল। আমি তখন MA পড়ি, আরেকটি মেয়েকে মাঝে মাঝে পড়াই। সত্যেন বাধা দিয়ে বলল, রোহিণী, শেষ পর্যন্ত তুমি কি পুরনো ধাঁচের একটা প্রেমের গল্প শুরু করলে? সেই ছাত্রী আর টিউটরের চিরন্তন প্রেম? অধীর হয়ে রোহিণী চেয়ারের হাতলে একটা চাপড় মেরে বলল, আলবৎ প্রেম, আলবৎ প্রেমের গল্প। দেখো, পৃথিবীতে শুধু দুই জাতের খাঁটি গল্প আছে, ভূতের আর প্রেমের। বলতে পারো ভূতের আর অদ্ভুতের। 1 নম্বরেরটা কম বয়সী, আর 2 নম্বরেরটা বেশি বয়সীদের জন্য। যদি প্রেম না চাও বলো, ভূত নামাই। আমরা তাড়াতাড়ি রোহিণীকে শান্ত করে বললাম, আমাদের ভূতে দরকার নেই। রোহিণী বলতে লাগলো, পড়াতাম,
ঠিক পেশাদারি পড়ানো নয়, যেদিন খুশি যেতাম, যেদিন খুশি যেতাম না, যেদিন খুশি পড়াতাম, যেদিন খুশি বসে বসে গল্প করতাম। প্রেমের গল্প না, ভূতের গল্প। ফার্স্ট ইয়ারের ছাত্রীর কাছে আর কোনো গল্প করা যায় না, সে জ্ঞান আমার ছিল। ছাত্রর বাবা অবনীবাবু এতে খুব অখুশি হতেন না, কারণ তাকে মাইনে দিতে হতো না। ফার্স্ট ইয়ারের ছাত্রীর কাছে আর কোন গল্প করা যায় না, সে জ্ঞান আমার ছিল। ছাত্রীর বাবা অবনীবাবু এতে খুব অখুশি হতেন না, কারণ তাকে মাইনে দিতে হতো না। তার স্ত্রী আর কন্যা শুধু বারদুই করে চা জোগাতেন। তখনকার দিনে আমার তাতেই চলতো। অবনী দাসের বাড়ি আমাদের বহরমপুর শহরেই। বাবার বন্ধু বলে ছেলেবেলা থেকে ওদের সঙ্গে জানাশোনা। সেই সুবাদে অবনী কাকা আমাকে খুবই ভালোবাসতেন। তার এই ভালোবাসার আরও কারণ ছিল। কাস্টমস থেকে তার চাকরি যাওয়ার পর ইউনিভার্সিটির অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কাজটি চেষ্টা চরিত্র করে আমিই তাকে জুটিয়ে দিয়েছিলাম। দৃশ্য অদৃশ্য এসব নানা কারণে রেনুকে, মানে তার শিক্ষা দীক্ষার দায়িত্বকে তিনি নিশ্চিন্ত আমার উপরই ছেড়ে দিয়েছিলেন। ঠিক যে নিশ্চিন্ত ছিলেন তা না, কারণ মাঝে মাঝে তিনি অতর্কিতে পড়াবার সময় এসে হানা দিতেন, কিন্তু আপত্তিকর কিছুই পুলিশের হস্তগত হতো না। রেনুর বয়স তখন 17-18, মুখ চোরা শান্ত স্বভাবের মেয়ে। আমাকে খুব ভয় ভক্তি করত, চোখের দিকে তাকিয়ে কথা বলতো না, পাছে আমি চোখ রাঙাই। ম্যাট্রিক পাশ করবার পর থেকেই অবনীবাবু ওর সম্বন্ধ খুঁজতে শুরু করেছিলেন, কিন্তু পছন্দ মতো ঘরবর মিলছিল না। তাছাড়া যে ছেলের চেহারা আর চাকরি মোটামুটি চলনসই, তার হাঁকডাক মোটা, অত টাকা অবনীবাবুর ছিল না। রেনুর পরেও কাচ্চা বাচ্চা অনেকগুলি ছিল। বিয়ে দিতে দেরি হয় আমার পরামর্শে অবনীবাবু রেনুকে কলেজে পড়তে দিয়েছিলেন। ভালো একটা সম্বন্ধ হব হব করে শেষ পর্যন্ত ভেঙে গেল। আমি বললুম, তুমি বড় অপয়া, নইলে এমন সম্বন্ধ কারো ভাঙে? রেনু মুখ নিচু করে বলল, এমন করে সব সম্বন্ধই ভেঙে যাক, আমি তাই চাই। কেন? রেনু একটু চুপ করে থেকে বলল, তাহলে পড়াটা বন্ধ হয় না। আর একদিন কথায় কথায় কাকিমা বললেন, রেনু রোহিণীকে যত ভক্তি শ্রদ্ধা করে তেমন আর কাউকে করে না। রোহিণী যদি কায়েতের ছেলে হতো। রেনু সেই ঘরেই ছিল। কাকিমার কথা শেষ না হতেই উঠে চলে গেল। অবনীবাবু স্ত্রীকে ধমক দিলেন, তোমার কোনো কাণ্ডজ্ঞান যদি থাকে, রোহিণী আমার ঘরের ছেলের মতো, যত সব বাজে কথা বলে। কাকিমা তাড়াতাড়ি সামলে নিয়ে বললেন, বললুম বলে নাকি, তুমিও যেমন। আমি এমএ পাশ করে বেরুলুম। রেনুরও বিয়ে হয়ে গেল। ছেলে মোটামুটি ভালোই, বিয়ে পাস, কৃষ্ণনগরে মুন্সেফ কোর্টে কাজ করে। শহরে নিজেদের বাড়ি আছে, জমি জমাও আছে কিছু। এত ভালো ছেলে পাওয়া সত্ত্বেও পণ যৌতুক অবনী কাকার অনেক কম লাগলো। শীতাংশু বোস নিজে পছন্দ করে জানিয়ে গেছে তার কোনো দাবি দাওয়া নেই। অবনী কাকার আত্মীয় স্বজনরা সবাই সায় দিয়ে বললেন, এর চেয়ে ভালো সম্বন্ধ আর হতে পারে না। কিন্তু রেনুর মুখ ভার হয়েই রইল। আমি বললুম, ব্যাপার কি, মুখটা অমন হাঁড়ি করে রয়েছ যে, লোককে দেখাবার জন্য বুঝি? রেনু বলল, দেখাবার জন্যই তো। বিয়ের রাত্রে রেনু আরও এক কাণ্ড দেখালো। বরযাত্রীরা এসে পড়েছেন। অবনী কাকার আত্মীয় কুটুম্বের সঙ্গে আমিও তাদের অভ্যর্থনায় ব্যস্ত। রেনুর ছোট ভাই নানু এসে আমাকে খবর দিল, মা ডাকছে আপনাকে। ভেতরে গিয়ে বললুম, ব্যাপার কি কাকিমা, ডেকেছেন যে? কাকিমা আমাকে আরও আড়ালে ডেকে নিয়ে বললেন, আমার কিছু ভালো লাগে না বাপু, ইচ্ছে করছে সব ছেড়ে ছুড়ে দিয়ে বাড়ি থেকে চলে যাই। বললুম, কেন, হয়েছে কি? কাকিমা বললেন, কে জানি কি হয়েছে, তোমরাই জানো।
মেয়ে সেই সকাল থেকে কাঁদছে তো কেবল কাঁদছেই। বাড়ি ভরা লোকজন, সবাই কি ভাববে বলো তো? সকলের মন তো সমান নয়। বললুম, তা তো নয়ই, কিন্তু কাঁদছে কেন? কাকিমা বললেন, কেন তা মন খুলে বললে তো হতোই, কিন্তু এমন একগুঁয়ে মেয়ে, ওর মুখ থেকে কথা বের করে আমার বাপেরও সাধ্য নেই। ভরসা করে ওর বাপকেও খবর দিতে পারছি নে। তিনি শুনলে চেঁচিয়ে মেঁচিয়ে সমস্ত বাড়ি মাথায় করে নেবেন, কারো কাছে মুখ দেখাবার জো থাকবে না। অথচ মেয়ে সেই জেদ করে বসে আছে তো আছেই, না পড়ছে শাড়ি গয়না, না শুনছে কারো কোনো কথা। এদিকে বিয়ের লগ্ন এলো বলে আর কোনো উপায় না দেখে তোমাকে ডেকে পাঠিয়েছি। তুমি ওকে একটু ধমকে টমকে দিয়ে এসো, তোমাকে যেমন ও ভয় করে আর কাউকে তেমন করে না। অস্বীকার করব না, কথা শুনে আমারও একটু একটু ভয় করতে লাগলো। তবু ধমক দেওয়ার জন্য মনে মনে গলাটা সানিয়ে নিয়ে এগিয়ে গেলাম। কাকিমার কথায় ওদের আত্মীয় কুটুম্বের মেয়েরা রেনুর কাছ থেকে সরে গেলেন। ওকে একা পেয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রেনু? আমার মুখের দিকে তাকিয়ে রেনু ফের চোখ নামিয়ে নিয়ে শান্তভাবে বলল, কিছু হয়নি। বললাম, তুমি নাকি কথা শুনছ না? রেনু বলল, ও, সেই জন্য তুমি বুঝি কথা শোনাতে এসেছ? বলো, কি শুনতে হবে? একটু চুপ করে থেকে বললাম, আমার কোনো কথা শুনতে হবে না, ওরা যা বলছেন তাই শুনলেই হবে। রেনু বলল, ওদের কথা শুনতে হবে কি না হবে তা আমি জানি, তোমার যদি কিছু বলবার থাকে বলো। এমন নির্ভয়ে স্পষ্ট ভাষায় রেনু কোনো দিন আমার সঙ্গে কথা বলেনি। ওর এই দৃঢ়তায় বিস্মিত হলাম, কিন্তু যতখানি বিরক্ত হব ভেবেছিলাম তা যেন হতে পারলাম না। বললাম, না, আমার আর কিছু বলবার নেই। পাগলামি না করে ওরা যা বলেছেন তাই করো, শাড়ি টাড়ি পরে তৈরি হও। যদি তৈরি না হই, ধরো যদি পাগলামি করি, তুমি ঠেকাতে পারো? তুমি কি করতে পারো শুনি? অবুঝ ছোট মেয়েকে শান্ত করবার ভঙ্গিতে বললাম, ছি, অমন করে নাকি? বলে আলগোছে আমি ওর পিঠে হাত রাখতে গেলাম। সঙ্গে সঙ্গে রেনু সরে দাঁড়ালো। ছুঁয়ো না, তুমি আমাকে ছুঁয়ো না, যাও, চলে যাও এখান থেকে। দৌড়ের বাইরে থেকে কাকিমা বললেন, রোহিণী, তুমি চলে এসো। আমি ভেজানো দৌড়ের এক পাট খুলে বেরিয়ে এলাম। কাকিমা মৃদুস্বরে বললেন, ছি, তোমার কাছ থেকে এসব আশা করিনি রোহিণী। রাগে আমার সর্বাঙ্গ জ্বলে গেল। বললাম, কি আশা করেননি? কাকিমা তাড়াতাড়ি সামলে নিয়ে বললেন, কিছু না, তুমি ওদিককার কাজকর্ম দেখো গিয়ে। কাজকর্ম দেখবার মতো মনের অবস্থা সেদিন আর আমার ছিল না, কিন্তু পাছে আর কেউ কিছু মনে করে, সেজন্য শেষ পর্যন্ত রয়ে গেলাম। বরের সঙ্গে আলাপ করলাম, বরযাত্রীদের আপ্যায়ন করলাম। রেনুর এক মাসতুতো ভাইয়ের সঙ্গে আমি ওর বিয়ের পিঁড়ি পর্যন্ত ধরলাম। পরদিন রেনু স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি চলে গেল। মনে মনে ভাবলাম, আপদ গেল। কিন্তু সপ্তাহখানেক যেতে না যেতে দেখি আমার মেসের ঠিকানায় নীল রঙা এক এনভেলপ এসে হাজির। সে চিঠি যে রেনুর লেখা তা আমার বুঝতে বাকি রইল না। আমি ভারী বিব্রত বোধ করলাম, কিন্তু অবশ্য আর কিছু যে বোধ করলাম না তা বললে তোমরাও বিশ্বাস করবে না, আমারও মিথ্যে কথা বলা হবে। চিঠিতে রেনু লিখেছে, তার সেদিনকার ব্যবহারে আমি কি রাগ করেছি? রাগ যদি না করে থাকবো, কেন যাওয়ার সময় তার সঙ্গে দেখা করলাম না, একটা কথা পর্যন্ত বললাম না? যদি রাগ করে থাকি, সে রাগ যেন ভুলে যাই। যদি দুঃখ পেয়ে থাকি, সে দুঃখ যেন মোটেই মনে না রাখি। মন থেকে সব যেন ধুয়ে মুছে ফেলে দেই, সব। তারপর রেনু লিখেছে, কৃষ্ণনগর জায়গাটা তার মোটেই ভালো লাগছে না। এক এক সময় মনে হচ্ছে সে যেন দম বন্ধ হয়ে মরে যাবে। মরে যাওয়াই তার উচিত। না জেনে না শুনে, ভালো করে খোঁজখবর না নিয়ে সবাই মিলে যখন তাকে এক ব্যাধিগ্রস্ত লোকের হাতে তুলে দিয়েছেন,
তখন আর তার বেঁচে লাভ কি? ব্যাধি? আমি চমকে উঠলাম। কি এমন ব্যাধি হতে পারে শীতাংশুর? কালো বেটে একটু রোগা রোগা চেহারা অবশ্য লোকটির, কিন্তু রুগ্ন বলে তো মনে হলো না। অবশ্য এমন অনেক রোগ আছে যা বাইরে থেকে ধরা যায় না, ভেতর থেকে বোঝা যায়। শীতাংশুর রোগ সম্বন্ধে আমি কৌতূহলী না হয়ে পারলাম না, কিন্তু রেণুকে চিঠি লিখে সে কৌতূহল মেটানো সঙ্গত মনে হলো না। আর জটিলতা বাড়িয়ে কাজ নেই। কিন্তু মন তো কেবল সবসময় লাভই চায় না, লোকসানের দিকেও তার লোভ থাকে, কিংবা লোকসানের মধ্যেও সে এক ধরনের লাভের স্বাদ পায়। আমারও নানা রকম লোকসান হতে লাগলো। লিখব না করেও রেণুকে চিঠি লিখলাম। পয়সা খরচ করে স্ট্যাম্প কিনে খামের মুখ বন্ধ করলাম। তারপর ডাকে দিতে গিয়ে মনে হলো এই চিঠি তাকে দেওয়া যায় না। স্ট্যাম্প শুদ্ধ চিঠিটা ছিঁড়ে ফেললাম। তারপর ডাকে দেওয়ার যোগ্য চিঠির মুসাবিদা মনের মধ্যে দিন কয়েক ধরে চলতে লাগলো। কিন্তু ঘুরে ফিরে যে কথাগুলি মনে এলো তার সবই সেই ছেঁড়া চিঠির মধ্যে আছে। নিজের মনকে আচ্ছা করে ধমক দিলাম। নিতান্ত একটি সাধারণ মেয়ে, লজিক যার মাথায় মোটেই ঢোকে না, শুদ্ধ করে একটা ইংরেজি সেন্টেন্স লিখতে যার আধ ঘন্টা লাগে, বাংলা লিখতে যার অগুন্তি বানান ভুল হয়, তাকে নিয়ে কেন এই কাঙালপনা? কি আছে ওর? কি এমন দেখেছি ওর মধ্যে? কিন্তু এ ধমক যেন লোক দেখানো ধমক, তা কোনো কাজে লাগলো না। বারবার মনে পড়তে লাগলো রেণুর এক রাত্রির ব্যবহার, তার সমস্ত ছাত্রীত্বকে ছাড়িয়ে গেছে। ওর সেই ছুঁয়ো না আমাকে যেন চিরদিনের জন্য স্পর্শ লোভাতুর করে রেখে গেছে। বাপের বাড়ি এসে রেণু আর একটা চিঠি লিখল। সে চিঠি সংক্ষিপ্ত। আমার সঙ্গে তার কথা আছে, অবশ্যই যেন দেখা করি। যাব না করেও শেষ পর্যন্ত একদিন সন্ধ্যার দিকে গিয়ে হাজির হলাম। অবনী কাকা বাড়ি ছিলেন না। কাকিমা আমাকে দেখে মুখ গম্ভীর করলেন, বললেন, এসো। তার শুকনো মুখ আর শুকনো গলা আমি লক্ষ্য না করে পারলাম না। মনে মনে ভারী ক্ষুণ্ণ হলাম, রাগও হলো। এমন কি অপরাধ করেছি যে কাকিমা আমার সঙ্গে সাধারণ ভদ্র ব্যবহারটুকু পর্যন্ত করলেন না? এতদিনের এত হৃদ্যতা, অন্তরঙ্গতা সবই কি সেই সঙ্গে শেষ হয়ে গেল? যতটুকুই হোক সময়ে অসময়ে কিছু উপকার তো ওরা পেয়েছেন। এমন অকৃতজ্ঞ ওরা যে সে কথা একেবারে ভুলে গেলেন। আমার এখানে না আসাই উচিত ছিল। কিন্তু একটু বাদেই গা ধুয়ে চুল বেঁধে ঘি রঙের শাড়ি পরে রেণু যখন আমার সামনে এসে দাঁড়ালো, তখন আর কোনো আফসোস রইল না। মনে হলো এই কয়েকদিনের মধ্যে ওর যেন রূপান্তর ঘটে গেছে। হাতে গলায় সামান্য কয়েকখানা গয়নায় আর সিঁথির সিঁদুরে একটি মেয়ের চেহারা যে এমন বদলে যেতে পারে তা যেন বিশ্বাস করা যায় না। রেণু আমার চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে বলল, কেমন আছো? আমি এই প্রশ্নের জবাব না দিয়ে বললাম, তুমি কেমন আছো বলো। আমার মতো রেণুও জবাব দিল না। একটু বাদে আমি হঠাৎ জিজ্ঞেস করলাম, শীতাংশুবাবু কেমন আছেন? অসুখের কথা লিখেছিলে, কি অসুখ তার? কাকিমা যেন চমকে উঠলেন, আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে চিঠি লিখেছিল নাকি ও? কি লিখেছিল? মেয়েকেও জিজ্ঞেস করলেন কাকিমা, কি লিখেছিলি? আমি একটু অপ্রতিভভাবে বললাম, শীতাংশুবাবুর অসুখের কথাই লিখেছিল। কাকিমা নিরস্বরে বললেন, তা অসুখের কথা রোহিণীকে লিখে কি হবে? ও কি ডাক্তার? আর অ্যাজমার দোষ অনেকেরই থাকে, তা নিয়ে এমন লেখালেখির কি আছে? আমি যে কবচটা আনিয়েছি শীতাংশুকে সেটা পড়তে দিস। যারাই পড়েছে একেবারে অব্যর্থ ফল পেয়েছে। আমি বললাম, শীতাংশুবাবু বুঝি আজমায় ভুগছেন? তা নিয়ে অত ভাববার কি আছে? আজকাল অনেক ভালো ভালো সব ওষুধ বেরিয়েছে। রেণু বলল, কোনো ওষুধেই কিছু হয়নি, হবেও না। অনেক দিনের পুরনো রোগ, বিয়ের সময় গোপন করে গিয়েছিল। কিন্তু রোগ কি আর কেউ চেপে রাখতে পারে? কাকিমা বললেন,
তোর যত সব আদিক্ষেতা, এমন কি খারাপ রোগ যে লুকিয়ে রাখতে যাবে? রেনু বলল, খারাপ কি ভালো তুমি তার কি বুঝবে? তারপর আমার দিকে তাকিয়ে বলল, পাশে শুয়ে একজন লোক যখন নিঃশ্বাসের জন্য অমন বিশ্রীভাবে হাঁপায়, তখন কি যে খারাপ লাগে তা তোমরা ভাবতেও পারবে না। নিজেরই হাঁপ ধরে যায়, মনে হয় নিজেও দম বন্ধ হয়ে মরে যাব। এমন করে আমি আর পারবো না, কিছুতেই পারবো না, তা বলে রাখলুম। বলতে বলতে রেনু ঘর থেকে বেরিয়ে গেল। কাকিমা আমার দিকে একটুকাল স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, বাবা রোহিণী, তোমাকে একটি কথা বলি। বলুন। তুমি ছেলেবেলা থেকে রেনুকে দেখে আসছো, ওকে লেখাপড়া শিখিয়েছ, ওর যাতে ভালো হয় তাই করে এসেছ। আমি চুপ করে রইলাম। এসব যে কোন কথার ভূমিকা তা আমার বুঝতে বাকি রইল না। কাকিমা বললেন, এখনো যাতে ওর ভালো হয় তাই করো। হিন্দুর মেয়ে, বিয়ে হয়ে গেছে, আর তো কিছু করবার নেই। স্বামী যেমনই হোক, তাকে ভালোবাসতে হবে, তাকে নিয়ে ওর ঘর সংসারও করতে হবে। মাঝখান থেকে মিছিমিছি কেন অশান্তির সৃষ্টি? মনে মনে বেশ একটু অপমানিত বোধ করলাম। বললাম, এসব কথা আমাকে কেন বলছেন? আমি কি কোনো অশান্তি ঘটিয়েছি বলে আপনার ধারণা? কাকিমা একটু থমকে গেলেন। না, তা ঠিক নয়, তাই বলছিলাম তুমি ঠিক তা করতে পারো না। তুমি তেমন ছেলে নও, তবু মায়ের মন কত ভাবনা চিন্তায় তো আসে, সে তোমাদের বুঝবার কথা নয়। তুমি বুদ্ধিমান ছেলে, তোমাকে বেশি কিছু বলা দরকার করে না। আমি বলি কি, দিন কয়েক তুমি ওর সঙ্গে দেখা সাক্ষাৎ, চিঠিপত্র লেখালেখি একেবারে বন্ধ করে দাও। দেখবে দুদিন বাদে সব ঠিক হয়ে যাবে। আমার ভারী অসহ্য লাগছিল, আর কোনো কথা না বলে উঠে দাঁড়ালাম। কাকিমা সদর দরজা পর্যন্ত পেছনে পেছনে এলেন। রাগ করলে না তো বাবা? আমি সকলের ভালোর জন্যই বলছি। বললাম, আমি তা জানি কাকিমা। কিন্তু কাকিমার গায়ে পড়া হিতোপদেশ আর শুভেচ্ছাটা আমার মোটেই ভালো লাগলো না। মনের মধ্যে বরং কেমন এক ধরনের জ্বালাই করতে লাগলো। কেন চুপচাপ সব মেনে নিলাম? ওর মুখের উপর কড়া কড়া কথা কেন শুনে দিয়ে এলাম না? নিজের বোকামির জন্য নিজের উপরই রাগ হতে লাগলো। একবার মনে হলো উল্টো দিক থেকে বরং এর শোধ নেই। রেনুর সঙ্গে খুব চিঠিপত্র লিখি, মেলামেশা করি, আমি ওর গভীর প্রেমে পড়ে গেছি এমন ভাব দেখাই। রেনুর জন্য যে শান্তি কাকিমা চেয়েছিলেন তা নষ্ট করি, কাকিমাকেও স্থির থাকতে না দেই। ওর হিতোপদেশের দাম যে আমার কাছে কানাকড়িও নেই তা বুঝতে দেই ওকে। কিন্তু এসব করতে গিয়ে করতে পারলাম না। নিজের কাছ থেকেই কিসের একটা বাধা পেলাম। কোনো নৈতিক বাধা নয়। রেনুর প্রেমপত্রের জবাবে কিছুতেই আমি তাকে প্রণয়ের পাঠ লিখতে পারলাম না। যাই লিখি তাতে নিজের গালেই যেন চড় মারতে ইচ্ছে করে, বড় ন্যাকামি ন্যাকামি মনে হয়। আমি চাই যে এমন কিছু লিখি যাতে আমার সম্বন্ধে ওর সেই পুরনো শ্রদ্ধা আর সমীহার ভাবটাও বজায় থাকে, আবার আমি যে ওকে ভালোবাসি সে কথাও জানানো যায়। কিন্তু কিছুতেই আমি তেমন চিঠি লিখতে পারলাম না। আর তা যত না পারলাম তত বেশি করে খারাপ লাগতে লাগলো। ভেতরে ভেতরে আমি তত ওর উপর আকৃষ্ট হচ্ছি এ কথাও বুঝতে বাকি রইল না। অথচ তা স্বীকার করতেও যে লজ্জা না পেলাম তা নয়। শেষ পর্যন্ত ওকে জানালাম যে ওর ওসব চিঠিপত্রের জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সে চিঠিতে আমার দুর্বলতা ধরা পড়বার মতো বোধহয় আরও কিছু ছিল। রেনু পাল্টা জবাবে লিখল, যাক, চিঠি আর তোমাকে লিখতে হবে না, তুমি একবার এখানে এসো, দেখে যাও কেমন আছি। কিন্তু যেতে লিখলে কি আর যাওয়া যায়? নিজের মনের বাধা বিঘ্নের অন্ত নেই, শেষ নেই এগোনো পিছনোর। ওর চিঠি পেয়ে বরঞ্চ এক ধরনের অনুতাপ হতে লাগলো। ওর কাছে এমন করে ধরা দিতে গেলাম কেন, কেন ওর সাহস বাড়িয়ে দিলাম। ফলে ওর সেই চিঠির আর জবাব দিলাম না। ঠিক এই সময়ে বেঙ্গল ব্যাংকের সেক্রেটারিগিরি জুটে গেল, আর
কামিনা থেকে কাঞ্চন সংসর্গে এসে আমি বেঁচে গেলাম। আমি যে আসলে দুর্বল নই, আমি যে কাজের লোক, নিজের আর অন্যের কাছে তার প্রমাণ দিতে পেরে আমি খুশি হয়ে উঠলাম। তারপর পুরো 2 বছর আমি কাজের মধ্যে একেবারে ডুবে রইলাম। এ কথা মনে করতে ভালো লাগলো যে রেনুকে আমার আর মনে নেই। আমি যে আসলে দুর্বল নই, আমি যে কাজের লোক, নিজের আর অন্যের কাছে তার প্রমাণ দিতে পেরে আমি খুশি হয়ে উঠলাম। তারপর পুরো 2 বছর আমি কাজের মধ্যে একেবারে ডুবে রইলাম। এ কথা মনে করতে ভালো লাগলো যে রেনুকে আমার আর মনে নেই। আমাদের কৃষ্ণনগর ব্রাঞ্চের ম্যানেজার হিসেবপত্রে কিছু গোলমাল ঘটিয়ে বসেছেন। গোলমালের জন্য কতখানি বা তিনি দায়ী, কতখানি বা অ্যাকাউন্টেন্ট ব্যাপারটা গড়িয়েছে বা কতখানি, তা তদন্তের ভার আমার উপর পড়ল। 2 বছর আগে হলে আমি হয়তো কৃষ্ণনগর যেতে সাহস পেতাম না, কিন্তু এখন আমার মনে কোনো ভয় নেই। আর ভয় যে নেই তার প্রমাণ দেওয়ার জন্যই আমি রেনুর সঙ্গে দেখা করতে গেলাম। ঠিক ওকে দেখতে নয়, নিজেকে দেখাতে। আমিও ওর সেই শ্রদ্ধার সমীহার পাত্রই আসলে রয়ে গেছি তার প্রমাণ দিতে। ব্যাংকের ব্যাপারটা ভালোই ভালোই মিটে গেছে। আমার মন খুব প্রসন্ন। যে ম্যানেজারকে আমি ইচ্ছে করলে জেলে দিতে পারতাম, বিনা স্বার্থে তার মান প্রাণ রক্ষা করেছি। তাকে সৎ হওয়ার আরেকটা সুযোগ দিতে পেরেছি, এ কথা ভেবে আমি আত্মপ্রসাদ বোধ করলাম। কৃতজ্ঞতায় ম্যানেজারের বাপ মা স্ত্রী পুত্র প্রায় আমার পায়ের তলায় লুটিয়ে পড়ল। তাদের সবাইকে আমি বাঁচিয়েছি, অথচ ব্যাংকের মর্যাদা নষ্ট করিনি। মাঘের শেষ, শীতটা যাই যাই করছে, অথচ একেবারে যায়নি। বছরের এই সময়টায় আমার শরীর সবচেয়ে ভালো থাকে, কাজকর্মেও খুব উৎসাহ পাই। শীতাংশু বোসকে আমাদের ম্যানেজার প্রথমে চিনতেই পারলেন না। তার পেশা আর চেহারায় খানিকটা বর্ণনা দেওয়ায় তিনি বললেন, ও, আমাদের ফটিক মাস্টারের কথা বলছেন? আমার মতো প্রবল প্রতাপান্বিত পুরুষের ফটিক মাস্টারের সঙ্গে কি সম্পর্ক থাকতে পারে তা ভেবে তিনি যেটুকু বিস্মিত হলেন তা গোপন করবার জন্যই আমাকে সঙ্গে করে নিয়ে চললেন। শহরের দক্ষিণ প্রান্তে পাটকেলে রঙের পুরনো একতলা ছোট বাড়ি। আশপাশটা বড় জংলা মনে হলো। গাছগাছালি যা আছে তার মধ্যে আগাছাই বেশি। শীতাংশুর নাম ধরে ডাকতে ভেতর থেকে একটি মেয়ে মুখ বার করল। তিনি তো নেই। মনে হলো অনেক দিন পরে এমন মিষ্টি গলা শুনলাম। অনেককাল পরে ফের একখানা সুন্দর মুখ দেখলাম। আমার সমস্ত পৃথিবী অস্তিত্বে ভরে উঠল। তিনি তো তিনি। রেনু যদি বলতো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটাই নেই, তাতেও আমার কিছু এসে যেত না, কারণ ও যখন আছে তখন সব আছে। ম্যানেজার একটু পরেই বিদায় নিলেন। রেনু আমাকে ভেতরে নিয়ে গিয়ে বলল, অমন করে তাকিয়ে কি দেখছো, চিনতে পারছো না? এমন অন্তরঙ্গতা রেনুর সঙ্গে আমার ছিল না যে এভাবে সে কথা বলতে পারে। কিন্তু এ কথা তো আজ শুধু হঠাৎ ও বলেনি, 2 বছর ধরে এই কথার ও মহড়া দিয়ে আসছে। কল্পনায় আমাকে সামনে দাঁড় করিয়ে এমন আরও অনেক কথা রেনু অনেকবার বলেছে। তাই আজ ওর মুখে কিছু বাঁধল না। আর ওর এই অসংকোচ বা স্ফূর্তিতে আমিও খুশি হলাম। ও আর ছোট নেই, ও আমার সমান হয়ে উঠেছে, তা দেখে আমার ভালো লাগলো। রেনুর কথার জবাবে বললাম, চেনা তো একটু শক্তই। কেন, এতই কি মোটা হয়েছি? ঠিক মোটা বলা চলে না, একটু পুষ্ট হয়েছে রেনু। লম্বায় যেন একটু বেড়েছে। এতদিনে কিছুতেই যেন ওর কৈশোর ঘুরছিল না, কিন্তু এবার ও পূর্ণতা পেয়েছে, পূর্ণ নারীত্ব। বললাম, তোমার স্বাস্থ্য ভালো হয়েছে। রেনু বলল, তা হবে। পুরুষের মতো আমাদের মনের ভাবনা চিন্তাটা দেহের ওপর দিয়ে দেখা যায় না। মনটা যতই শুকিয়ে যাক, শরীরটা ফুলতেই থাকে। বললাম, মনটাই বা শুকিয়ে যাবে কেন?
রেনু আমার দিকে স্থির দৃষ্টিতে তাকালো। সব কেনর জবাব কি সবাইকে দেওয়া যায়? দিয়ে কি কোনো লাভ আছে? বলতে বলতে আমাকে ঘরের ভেতর নিয়ে গেল। বাইরের দিকেরই একখানা ঘর, কিন্তু বেশ পরিচ্ছন্ন, পরিপাটি করে গোছানো। গৃহস্থালির উপর বিন্দুমাত্র যে রেনুর অমনোযোগ আছে তা মনে হয় না। ওকে জিজ্ঞেস করলে হয়তো বলবে যে মেয়েরা পুরুষের মতো নয়, যখন মন তাদের বেশি অগোছালো থাকে তখনই ঘর তারা বেশি করে গোছায়। রেনু বলল, বসো, দাঁড়িয়ে থাকবে নাকি? বললাম, না, এবার দৌড়তে শুরু করব, আর ঘণ্টাখানেক বাদেই আমার ট্রেন। রেনু একটু হাসল। তাই নাকি? তাহলে চলো, তোমাকে স্টেশনেই পৌঁছে দিয়ে আসি। তোমার সাহেবি পোশাক টোশাক এবার ছাড়ো, হাত মুখ ধুয়ে নাও। চলো, তোমাকে ইদারাটা দেখিয়ে দিচ্ছি। চমৎকার জল, শীতে গরম, গ্রীষ্মে ঠান্ডা। বললাম, এমন ইদারা যে আর হয় না তা জানি, কিন্তু ইদারার মালিক গেলেন কোথায়? তাকে দেখছি নে। রেনু আমার দিকে একটু তাকিয়ে থেকে বলল, ইদারার মালিক? ব্যস্ত হচ্ছ কেন? তিনি এখনই এসে পড়বেন। নাকি তার অনুমতি ছাড়া তার ইদারা জল ছোঁবে না? বললাম, তা কেন, তোমার অনুমতি যথেষ্ট। কিন্তু শীতাংশুবাবু কেমন আছেন আজকাল? তার সেই আজমার দোষটা গেছে তো? রেনু বলল, ও কি যাবার? বললাম, আজমার টান দেখতে দেখতে আজকালও কি তোমার দম বন্ধ হয়, না সয়ে গেছে? রেনু এ কথার কোনো জবাব না দিয়ে বলল, এসো আমার সঙ্গে। হাত মুখ ধুয়ে ঘরে ফিরতে না ফিরতেই শীতাংশু এসে হাজির হলো। গায়ে নস্যি রঙের সস্তা একটা র্যাপার, তাতে আপাদমস্তক না হলেও পদার মস্তক ছাড়া সবটুকুই লোকটির ঢাকা পড়েছে। কালো, রোগাটে, অত্যন্ত আনইমপ্রেসিভ চেহারা। চোখ মুখের ধরন দেখলে হঠাৎ ব্লান্ট বলে মনে হয়। ঘষা কাচের মতো তার ভেতর দিয়ে কিছুই দেখা যায় না, আর তার ফলে মন অদ্ভুত এক অস্বস্তিতে ভরে যায়। শীতাংশু আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। রেনু বলল, অমন করে তাকাচ্ছ কেন? আমার মাস্টার মশাই ছিলেন, ওকে তুমি আমাদের বিয়ের সময় দেখেছ। হাত জোর করে নমস্কার জানিয়ে পরম অপ্রতিভ ভঙ্গিতে শীতাংশু বলল, ও, আমি ঠিক চিনতে পারিনি। বললাম, তাতে আপনার স্মরণশক্তির খুব দোষ দিতে পারিনি। বিয়ের রাত্রে শ্বশুরবাড়িতে যত লোক আসে যায় তার সবাইকে যদি মনে রাখা যেত, তাহলে এক গাড়ি প্যাসেঞ্জারের মুখও লোকে মনে রাখত। রেনু বলল, কিন্তু বিয়ের রাত্রের কোনো মুখে কি কারো মনে থাকে না? বললাম, থাকে, তাও রোজ রাত্রে দেখতে হয় বলে। কি বলুন শীতাংশুবাবু? শীতাংশু বক্তব্য খুঁজে না পেয়ে একটু হাসল। রেনু এবার স্বামীর দিকে তাকিয়ে বলল, তোমার এত দেরি হলো যে? স্কুল তো সেই কখন ছুটি হয়ে গেছে। শীতাংশু কৈফিয়ত সুরে বলল, লাইব্রেরিতে কতগুলি বই এলো কি না, সেগুলি লিস্ট করতে করতে। রেনু বলল, লাইব্রেরিটা দেখাশোনা করবার জন্য তো গোটা 5 টাকা বেশি দেয়, তার জন্য অত খেটে মরছ কেন? তাছাড়া রোজ রোজ তুমি যে অমনি ঠান্ডা লাগাচ্ছ। শীতাংশু চোখের ইশারায় আপত্তি করায় রেনু থেমে গেল, কিন্তু আমি সে আপত্তি না মেনে বললাম, বেশি ঠান্ডা লাগানোটা আপনার পক্ষে তো খারাপই। আপনি সে আজমার দোষ তো শুনলুম সারেনি। শীতাংশু প্রতিবাদ করে উঠল, ওর কথা আপনি শুনবেন না, ও রোগ আমার সেরে যাওয়ার মধ্যেই। এই তো এত ঠান্ডা গেল, কই কোনো কষ্ট পাইনি তো, বরং অন্যান্য বারের চেয়ে বেশ ভালোই তো আছি। আমার রোগের চেয়ে ওর ম্যানিয়াটা বড়। বলে স্ত্রীর দিকে তাকালো শীতাংশু। রেনু কোনো কথা বলল না। শীতাংশু এবার উঠে দাঁড়ালো। রেনু বলল, কোথায় চললে? শীতাংশু বলল, বাহ, বাজারে যেতে হবে না, এতকাল বাদে উনি এই প্রথম এলেন, কিন্তু কিছু পাওয়া যায় না এখানে, মাছ তরি তরকারি কিছু না। সত্যি এতদিন পরে আপনি এলেন, কিন্তু। বললাম, আপনি ব্যস্ত হচ্ছেন কেন? রেনু বলল, রাত করে ঠান্ডার মধ্যে তোমার যাওয়ারই বা কি দরকার?
টাকার থলি দিয়ে ও বাড়ির ভঞ্জুকে পাঠিয়ে দেই বরং। শীতাংশু বলল, কি যে বলো, ভঞ্জুকে দিয়ে এসব কাজ হয়? বলে শীতাংশু ভেতরের ঘরে চলে গেল। রেনুও গেল পেছন পেছন। তারপর স্বামী স্ত্রীতে মিলে অতিথি অভ্যর্থনার আয়োজন শুরু করলো। আমি বাইরের লোক, বাইরের ঘরে বসে রইলাম। কোনো একটা লোকের অস্তিত্বই আমার কাছে ছিল না। রেনুর কাছেও যে ছিল আমি তার প্রমাণ পাইনি। কিন্তু ফের শীতাংশু অস্তিত্ব পেয়েছে। কিন্তু ওকে আমি স্বীকার করব না, কিছুতেই স্বীকার করব না। ওকে যদি স্বীকার করি আমার নিজেকে অস্বীকার করতে হবে। ওকে যদি না ঠকাই আমি নিজে ঠকব। আজ আমি তা পারবো না, কিছুতেই পারবো না। রেনু রান্নাবান্নার জোগাড়ে গেল। বাজারে ভালো মাছ পাওয়া যায়নি। শীতাংশু চড়া দামে মুরগির মাংস নিয়ে এসেছে। তরি তরকারি, দই, মিষ্টি কিছুই বাদ রাখিনি। খুবই ভদ্রতা করেছে শীতাংশু। ও যখন আমার মেসে যাবে আমিও করব। আমিও অনেক টাকা ব্যয় করে খাওয়াবো। নিজে মেঝেয় শুয়ে আমার তক্তপোষ ছেড়ে দেব। কিন্তু তাই বলে সর্বত্যাগী হতে পারবো না। শীতাংশুই কি পারে? শীতাংশুই কি পারত? দু একটা মশলা আনতে ভুল হয়েছে। শীতাংশুকে আরও একবার দোকানে ছুটতে হলো। রাত্রে রাত্রে রেনু ফের আরেকবার খোঁজ নিতে এলো। রান্না হতে বেশ কিন্তু দেরি হবে, জেগে থাকতে পারবে তো, না ঘুমিয়ে পড়বে? না খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো? আমাকে কি এমনই ঘুম কাতুরে মনে হয় নাকি তোমার? রেনু বলল, কি জানি, সঙ্গদোষে হয়ে যেতেও তো পারো। কেন, শীতাংশুবাবু ঘুমন বুঝি খুব? ঘুমন মানে রাত্রে রাত্রে একটু দেরি হলে এক ঘুম দিয়ে নেয়। তারপর আমি খেয়ে ঘরে আসতে আসতে আরেক ঘুম। রাত্রে এমন নিঃসারে ঘুমায় যে বাড়িতে যদি চোর ডাকাতও ঢোকে। আমার চোখের দিকে তাকিয়ে রেনু একটু কাজ চুপ করে রইল। তারপর বলল, তাছাড়া যেদিন একটু বেশি খাটুনি হয় সেদিন তো কথাই নেই। বললাম, রোগা মানুষ কত খাটাও কেন? রেনু বলল, আমি কি আর খাটাই? সে যে রোগা নয় তাই প্রাণপণে প্রমাণ করবার জন্যই ইচ্ছে করে খাটে। বিয়ের সময় যেমন রোগের কথা চেপে গিয়েছিল এখনও তেমনি চেপে রাখতে চায়। আর এই গোপন ভাবটাই আমার সবচেয়ে খারাপ লাগে। এত বিশ্রী লাগে দেখতে যে বলবার নয়। পৃথিবীতে আর কোনো রোগী বোধ হয় এত কদর্য হয় না। রেনুর মুখে সত্যি একটা ঘৃণার ছাপ পড়ল। রাত 10:30টার সময় আমি আর শীতাংশু ওদের শোবার ঘরের মেঝে আসন পেতে খেতে বসলাম। মাংস ছাড়াও আরও কয়েকটা ভালো তরকারি রান্না করেছে রেনু। আমি যে তরকারি যে ধরনের রান্না পছন্দ করি তার কিছুই দেখছি ও ভোলেনি। খাওয়া সেরে প্রায় দুজনেই একসঙ্গে উঠে দাঁড়ালাম। আলমারির আয়নায় পাশাপাশি আমাদের ছায়া পড়ল। তোমরা আমাকে রূপবান বলে অনেকদিন প্রশংসা করেছ, আর আমি তাতে লজ্জিত হয়ে ভেবেছি মেয়েদের মতো কেবল কি আমার রূপটাই আমার বন্ধুদের চোখে পড়ল। মনে হতো রূপের সঙ্গে পৌরুষের যোগাযোগটা যেন খুব ঘনিষ্ঠ নয়। রূপটা আসলে মেয়েলি, কিন্তু আয়নায় নিজের চেহারা দেখে আমি আশ্বস্ত হলাম। কেবল লম্বায় নয়, স্মৃতিতে, শক্তিতে, সব দিক থেকেই শীতাংশুর তুলনায় আমার জিত। আমি আরও জিতব। আমি ঠকতে আসিনি, ঠকতে চাইনি, আমি ঠকতে পারবো না। লেপ্তশোক টানাটানি করে বাইরের ঘরে তক্তপোষে রেনু সযত্নে আমার বিছানা পেতে দিল। শীতাংশু স্ত্রীকে সাহায্য করতে আসছিল। রেনু ধমকে তাকে নিরস্ত করল। শীতাংশু ফিরে গেল তার ঘরে। আমার দিকে একটুকাল তাকিয়ে থেকে রেনু বলল, দেখো, আর কিছু তোমার চাই নাকি? বললাম, কেন এত হইচই করছো? তার চেয়ে আমাকে ছেড়ে দিলেই তো ভালো করতে। রেনু একটু হাসল। ধরে বা তোমাকে কে রেখেছে? যাও না। পানের খিলি এগিয়ে দেওয়ার সময় ওর আঙ্গুলগুলি আমার হাত ছুঁয়ে গেল। এমনি ছোঁয়াছুঁই তো এর আগে কতদিনই হয়েছে, কিন্তু কোনোদিন কিছু টেরও পাইনি, লক্ষ্যও করিনি। আজ কিছুই আমার চোখ এড়ালো না। শুধু কি চোখ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি ওর অস্তিত্ব অনুভব করতে লাগলাম। বুঝতে পারলাম আজ আর কারোরই এড়াবার জো নেই, এড়াবার ইচ্ছেও কি আর আছে? আমার মনে হলো
এতদিন শুধু মনকে চোখ ঠেরেছি, ব্যাংকের বড় বড় খাতাপত্রের আড়ালে সব ঢেকে রাখতে চেয়েছি, কিন্তু কিছু কি চাপা রইল, কিছু কি ঢাকা রইল? রেনু একটু কাল চুপ করে থেকে বলল, তারপর বিয়ে টিয়ে করবে কবে? নাকি ভেবেছ সংসারে কোনো কিছুর ভার না নিয়ে এমনি চিরকাল কাটিয়ে দিতে পারবে? বললাম, এতদিন তাই ভেবেছিলাম। আর আজ আজ কি ভাবছি তা কি তুমি টের পাচ্ছ না? রেনু বাইরের অন্ধকারের দিকে একবার চোখ বুলিয়ে বলল, হোমা, তোমাকে জল দেওয়া হয়নি। বললাম, ঠিক, জলটা তো চাই আমার, জল নিয়ে এসো। রেনু বলল, আনছি, কিন্তু জল থেকে যে আগুন জ্বলে তার ভালো বাংলাটা যেন তুমি কি সেবার বলেছিলে? বললাম, বারবাগ্নি। তা জ্বলুক, তাতে আমার আর ভয় নেই। আমি উঠে ওর হাত ধরতে গেলাম। রেনু দুপা পিছিয়ে গিয়ে মৃদু কণ্ঠে বলল, যাই, জল নিয়ে আসি। বললাম, আসবে তো? আসবো, এসে যেন না দেখি তুমি ঘুমিয়ে পড়েছ। বললাম, আমি সারা রাত জেগে থাকব। সারা রাতে আমি জেগে রইলাম। আমি জানি জল নিয়ে রেনু একবার আসবেই, না এসে ওর জো নেই। ও যে তৃষ্ণার্ত তা আমি টের পেয়েছি। রাত গভীর হতে লাগলো, অন্ধকার গভীর হতে লাগলো, সমস্ত পৃথিবী স্তব্ধ হয়ে গেল। শুধু শিয়রের কাছ থেকে আমার হাত ঘড়িটার শব্দ হতে লাগলো। কিন্তু হাত ঘড়ির শব্দ কি অত জোরালো হয়? না, এ শুধু হাত ঘড়ি নয়, হৃৎপিণ্ড দিয়ে তৈরি এ আর এক বড় ঘড়ির পেন্ডুলাম। আশায় আশঙ্কায় তা বারবার দোল খাচ্ছে, ঘা খাচ্ছে। কিন্তু আশ্চর্য, রাত প্রায় শেষ হয়ে এলো। মোমের মতো জ্বলে জ্বলে আমি নিঃশেষিত হলাম। রেনু এলো না। ব্যাপারটা কি? ও কি ভয় পেল, না ধরা পড়ল, নাকি ছলনা করলো আমার সঙ্গে? তা ঠিকমতো না জেনে আমি যেতে পারবো না। সরু লম্বা করিডোর পেরিয়ে পা টিপে টিপে আমি ওদের ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। দৌড় যদি বন্ধ দেখি, সে দৌড়ে আমি ঘা দেব। দৌড় না ভাঙলেও সুখ নিদ্রা ভাঙবে। কিন্তু না, দৌড় বন্ধ নয়। আধো খোলা দৌড়ের ভেতর দিয়ে ঘরের আলো দেখা যাচ্ছে। আমি একটু দাঁড়ালাম, আর সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা শব্দ আমার কানে আসতে লাগলো। হাঁপানির টান। একটা লোকের কাছে গোটা পৃথিবী একেবারে নিবায়ু হয়ে পড়েছে। সহজ শ্বাস প্রশ্বাসের এক ফোঁটা বাতাস সে খুঁজে পাচ্ছে না। ফিরে আসছিলাম, ভেতর থেকে রেনু জিজ্ঞাসা করল, কে ওখানে? সাড়া দিয়ে বললাম, আমি। রেনু বলল, এসো, ঘরে এসো। ঘরে গিয়ে শীতাংশুর বিছানার কাছে দাঁড়ালাম। শীতাংশু তেমনি শ্বাস টেনে চলেছে। তার পাশে বসে পরিচর্যা করছে রেনু, বুকে পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। আমি বললাম, কখন থেকে এমন শুরু হলো? রেনু বলল, সেই প্রথম রাত থেকে। সারা রাতের মধ্যে একটু যদি কেউ ঘুমিয়ে থাকি, এত করে বলি অনিয়ম অত্যাচার করো না, কিন্তু একটা কথাও যদি আমার কানে তোলে, এই যন্ত্রণা আমি আর সইতে পারি নে। শীতাংশু ক্লিষ্ট স্বরে কি একটু প্রতিবাদ করতে করতে পাশ ফিরল, আর আমি ভোরের গাড়িতে কলকাতা ফিরলাম। রোহিণী তার গল্প শেষ করে আরেকটা সিগারেট ধরালো। সত্যেন বলল, তুমি শুরুতে পোষা রোগের কথা কি বলছিলে? রোহিণী একটু হাসল। আমি শেষেও ঠিক সেই কথাই বলছি। সে রাত্রের রোগটা শীতাংশু শুধু পোশাক নয়, পোশাকই, থিয়েটারের পোশাক। অরুণ প্রতিবাদ করল, তুমি কি করে বুঝলে যে সেটা রোগ নয়, রোগের পোশাক? যত সব বাজে আন্দাজি কথা। রোহিণী বলল, দেখো, তীরন্দাজের আন্দাজটাই সব। আমি দেখেই বুঝতে পেরেছিলাম। রাজমা তো আমি এই নতুন দেখলাম না, নিজে না ভুগলেও একজন বন্ধুকে তো ভুগতে দেখেছি। তাছাড়া কেবল আমি কেন, সে রাত্রে রাজমার টানটা যে আসলে কিসের টান, আমার মনে হয়
তা রেনুও বুঝতে পেরেছিল। বুঝতে পেরেই সে আর পা বাড়াতে পারেনি। নকল রোগের ভেতর থেকে আসল মানুষটিকে সেই বোধহয় রেনু প্রথম চিনল। হয়তো সেই ওদের প্রথম শুভরাত্রি। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প অ্যাজমা। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।